আসসালামু আলাইকুম। এই চ্যানেলে তোমরা অনেকগুলা ভিডিও দেখছো আমার ইংলিশ প্রিপারেশনের উপর। প্রচুর ভিডিও দিছি আমি। বিভিন্ন ভিডিওতে অনেক লম্বা কথাবার্তা বলা হয়েছে, খুব ডিটেইলস আলোচনা করা হয়েছে। বাট আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি ইংলিশ প্রিপারেশনের মাত্র ৫ টা স্টেপ তোমাকে জানাবো। যে ৫ টা স্টেপ যদি তুমি মানে চলো তাহলে এইচএসসি ইংলিশ তুমি একদম খুবই ইজিলি পার হয়ে যাবা। আমার এইচএসসি ইংলিশের ২ টা পেপারই 90 আপ নাম্বার ছিল। ২০১৮ সালে দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলাম আমি। এবং তোমরা যদি ২০২৫ সালের একটু সিনারিওটা চিন্তা করো, ২০২৫ যে ব্যাচটা ছিল তাদের সর্বাধিক পরিমাণ মানুষজন ইংলিশেই এফ পাইছিল। অর্থাৎ ইংলিশে ফেল করার কারণেই কিন্তু এই ব্যাচের ওভারঅল ফেইলের পার্সেন্টেজ এসে দাঁড়াইছিল মাত্র 58%। সরি, ফেইলের না, এটা পাসের পার্সেন্টেজ। সবচেয়ে মজার কথা যে ৬০ জন পরীক্ষা দিলে, ১০০ জন পরীক্ষা দিলে মাত্র ৬০ জন পাস করে, তার মধ্যে ৪০ জন ফেল করে এবং ফেল করাদের সিংহভাগই ফেল করে ইংলিশে। সো ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা সায়েন্স, আর্টস, কমার্স সবারই আছে এবং আমরা এটা ক্লাস 2 থেকে পড়া সত্ত্বেও এই সাবজেক্টটাতে আমরা স্টিল নাও যেমন একাডেমিকে ফেল করি, ঠিক তেমনি অ্যাডমিশনের ঢাবি ভর্তি পরীক্ষাতেও ইংলিশেই সর্বাধিক ফেল হয়। সো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে খুবই ইজিলি রিল্যাক্সড ওয়েতে তুমি ইংলিশ শেষ করবা। আমাদেরকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে ইটস ডিফারেন্ট। ওকে, এটা বুঝো যে দেখো, আমরা বাংলা যে পড়ি, বাংলা আমাদের মাতৃভাষা, আমরা বাংলা আগে বলা শিখছি, দেন আমরা ব্যাকরণ ট্যাকরণ পড়ছি। সো বাংলা পড়াটা খুব একটা কঠিন আমাদের কাছে লাগে না। বাংলাকে কেউ কখনো বলবে না যে তোমার কোন সাবজেক্ট সবচেয়ে খারাপ লাগে, কেউ বাংলার নাম বলবে না। আর ইংলিশ একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদেরকে ক্লাস 2 থেকে বা জন্মের পর থেকেই জোর করে চাপায় দেওয়া হয়। কিন্তু এটা একটা ল্যাঙ্গুয়েজ, আমরা কিন্তু পড়ি না কখনো ল্যাঙ্গুয়েজ হিসাবে। অলওয়েজ এটা একটা সাবজেক্টিভ বিষয় ছিল যে ইংলিশে আমাকে প্লাস পাইতে হবে, নাম্বার পাইতে হবে। ইটস নট লাইক দ্যাট যে আমি ইংলিশে কত ভালো কথা বলতে পারি সেটা জাজ করা হয় কোনো কালেই। তো ইংলিশের সাথে যদি আমি ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ বা বায়োলজি মিলাই, তুমি একটু চিন্তা করো তো, ফিজিক্স কেমিস্ট্রি বা ফিজিক্স আর ম্যাথের মধ্যে কি হয় যে ইউনিক কোশ্চেন্স হয়। কোশ্চেন বানায় দেয়, কোশ্চেনের মধ্যে প্যাচ থাকে, ম্যাথের মধ্যে প্যাচ থাকে। ইয়ার টু ইয়ার কোশ্চেনগুলো ইমপ্রুভ হয়, কোশ্চেন হার্ড হয়, কোশ্চেন ইজি হয়। কিন্তু তুমি কি কখনো এরকম কারো মুখে শুনছো যে এবারকার ইংলিশের কোশ্চেনটা খুবই কঠিন ছিল, পারাই যাচ্ছে না অ্যান্সার করতে? না। বাট তারপরে ইংলিশ কিন্তু ফেল করে বসে থাকে। অর্থাৎ মানুষজন কথা বলে ফিজিক্সের কোশ্চেন হার্ড হয়েছে, কেমিস্ট্রি কোশ্চেন হার্ড হয়েছে, অ্যাকাউন্টিং কোশ্চেন হার্ড হয়েছে, বাট ইংলিশের কোশ্চেন হার্ডের কথা কেউ বলে না, কিন্তু আবার ফেল করে বসে আছে। মূল রিজন হলো যে ইংলিশে মেজরিটি অফ দ্য টাইম ইউনিক কোশ্চেন করাই হয় না। অর্থাৎ ইংলিশে কোনো প্যাচ নাই। ইংলিশ ইজ এ স্ট্রেট আউট ল্যাঙ্গুয়েজ। এখানে জাজ করা হয় যে সিলেবাসের ভিতরে তুমি পারো কিনা, দ্যাটস ইট। সো যদি তুমি ইংলিশকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মতোই টাফনেস দিয়ে পড়ার চেষ্টা করো, প্রথমত এটাই হলো তোমার প্রথম ভুল, যে এটা ব্যাকফায়ার করবে। আরও একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এইচএসসি সিলেবাসটা এত ব্রড স্পেকট্রাম যে আমি সেপারেটলি ইংলিশের জন্য ডিফারেন্টলি পড়াশোনা করবো, এটা হয় না। যার ফলশ্রুতিতে যখন আমরা ইংলিশ পড়তে যাই আমাদের দুই টাইপের মানুষজন পাওয়া যায়। এক টাইপের মানুষজন পরীক্ষার একদিন আগে ইংলিশ পড়ে, আরেক টাইপের মানুষজন পরীক্ষার ১ মাস আগে ইংলিশ পড়া শুরু করে। উভয় পক্ষই ইংলিশে তীব্র লেভেলে মারা খেয়ে যায় এবং রিয়ারেঞ্জটাও মিলাই দিয়ে আসতে পারে না। ফলশ্রুতিতে তারা কেউ ইংলিশে প্লাস পায় না। সো সেক্ষেত্রে আসলে প্রথম যেটা বুঝতে হবে যে ইংলিশকে আমি কাইন্ড অফ একটা অডিও বুকের মতো চিন্তা করব। দেখো, ইংলিশ কয়জন তোমার মনে হয় যে বাসায় বসে বসে তোমার ইংলিশ বইটা পড়তে ভাল লাগতেছে? আমার মনে হয় না। মেজরিটি মানুষজন কারো ইংলিশ বই রিডিং পড়তে ভাল লাগে না। সো আমি ইংলিশ যেটা করতাম, আমার স্যার ছিল বা এখন তো অনলাইনে কোর্স আছে, তুমি ইংলিশ একটা ক্লাস চালাই দিয়ে জাস্ট দেখে থাকবা। স্যার স্যারের মতো পড়াবে, তুমি তোমার মতো শুনবা। ওই যে স্যারই যতটুক্ষণ ছিল আমার বাসায় ততটুকু টাইমই আমি ইংলিশ পড়ছি। এর বাইরে সেপারেটলি আমি ইংলিশ পড়ি নাই। ইংলিশ সেপারেটলি পড়াটা খুব টাফ। মানে কোনোদিন এরকম কখনোই ইচ্ছা করবে না যে আচ্ছা আজকে ৪ ঘন্টা ধরে গ্রামার পড়ি। এ থাকলে এ হয়, এ হলে এ হয়। জীবনে ইচ্ছা করবে না এটা। সো ইংলিশকে আমি যেটা করি যে একটা ক্লাস যদি প্লে করতে পারো তুমি, ক্লাস প্লে করে বইয়া দেখো। কোনো একটা সিন কম্প্রিহেনশন টিচার বসে মিনিং করে পড়াচ্ছে, বসে শুনো আর দেখো। ঠিক আছে? এটা খুব মজার একটা কাজ। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো রিড রেগুলারলি। একটা জিনিস বুঝতে হবে যে তুমি পরীক্ষার আগে টানে অন্য যেকোনো কিছু পড়তে পারো, কিন্তু ইংলিশ না। ইংলিশ কি কোনো এরকম সার্টেন কোনো বলা আছে যে এই ৪ টা রুলস থেকে আসবে? যেমন ফিজিক্সে তুমি জানো যে এই ৪ টা টাইপের ম্যাথ, যে নদী নৌকা, ভেক্টরের ডট ক্রস গুণফল, ভেক্টর ক্যালকুলাস, তারপর বৃষ্টি ছাতা ধরার ম্যাথ। ইংলিশে কি এরকম ৪ টা টপিক বলে দেওয়া যায় যে এই ৪ টা টপিক থেকে আসবে, এর বাইরে আসবে না? মেজরিটি কেসে ইংলিশে বলে দেওয়া যায় না যে এই রুলসগুলা থেকে আসবে। বা হ্যাঁ, উই ক্যান প্রেডিক্ট যে কোন রিয়ারেন্সটা আসতে পারে। তাও তো ৬০ টা রিয়ারেন্স পড়ে যেতে হয় প্রতিবারই। প্রত্যেকটা পরীক্ষায় ৬০ টা রিয়ারেন্সই পড়তে হয়। সো ইংলিশ রেগুলারলি যদি আমি পড়ি আমার মাথায় কোনো প্রেশার পড়বে না। প্রতিদিন আমি যেটা করতাম এটাকে একটা ব্রেক হিসাবে ইউজ করতাম। অর্থাৎ আমার যখন পড়তে একদম বুলশিট ফিল হয় যে আল্লাহ, ফিজিক্স ২ ঘন্টা পড়ছি, অ্যাকাউন্টিং ৩-৪ ঘন্টা করার পরে ভাল লাগতেছে না।
তখন আমি ইংলিশের একটা ক্লাস বের করে দেই, ইংলিশের একটা কোশ্চেন সলভ করি। আমার কাছে ইংলিশটা ছিল আ ব্রেক ফ্রম দ্য হার্ড টপিকস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো সেক্ষেত্রে ইংলিশের জন্য যারা কোর্স খুঁজতেছো তারা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা দেখতে পারো। বর্তমানে ইয়ার এন্ড সেল 30 কুপনটা ইউজ করলে তোমরা 30% ডিসকাউন্ট পাবে, এবং এটা শুধু ইংলিশ না, ইংলিশ, বাংলা, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য সকল সাবজেক্টের 12 ধাপের ক্লাস, 2000 ক্লাস, 600 এক্সাম, লেকচার শিট, এভরিথিং একটা কোর্সের মধ্যে আছে। সো চেক দিস কোর্স আউট ফ্রম দ্য ডেসক্রিপশন। অলরেডি 10,000 মানুষজন এই কোর্সে, 10,000 প্লাস মানুষজন এই কোর্সে আছে। সো তুমি যদি না নাও তুমি অবশ্যই লস করতেছো, কারণ তুমি যদি ইংলিশের জন্য সেপারেট একটা কোর্স কিনতে চাও 1000% টাইম তুমি জীবনে সবগুলো ক্লাস করবে না, বাট রেদার দেন আমাদের কোর্সে যে ইংলিশের যে কয়টা ক্লাস আছে, এই যে তোমাকে বললাম প্লে করে বসে বসে শুনবা, ওই সিস্টেমে আমরা ক্লাসগুলো নিছি। সো চেক দিস কোর্স আউট, না নিলে কিন্তু বিশাল বড় মিস। পরবর্তী পয়েন্টে চলে যাই, সেটা হলো যে ইংলিশ ইজ অল অ্যাবাউট রিড ওয়ান্স প্র্যাকটিস মোর। ধরে নাও তুমি ইংলিশের কোনো একটা টপিক পড়তে চাও, এটা তোমার বারবার কখনো পড়তে হবে না। অর্থাৎ ফিজিক্স যেমন রিভাইজ দিতে হয়, ইংলিশ কিন্তু রিভাইসের কাহিনী নেই। রুলসগুলো একবার দেখলে ওই ক্লাস 6-এ ন্যারেশনের যা রুলস, তুমি যদি ভার্সিটি লেভেলে ইংলিশ 101 কোর্সের কথা চিন্তা করো, ওখানেও ন্যারেশনে সেম রুলস, অর্থাৎ এইচএসসিতে নতুন কোনো ইংলিশ আবিষ্কার হয় নাই। হয়তো কয়েকটা সিন কম্প্রিহেনশন অ্যাড হয়েছে, হয়তো 2-1টা গ্রামাটিক্যাল আইটেমস অ্যাড হয়েছে। তুমি প্যারাগ্রাফ ক্লাস 2-তে যা লিখছিলা ওই সেম প্যারাগ্রাফ, বাট এবার একটু বড় করে লিখতে হবে। সো ইংলিশে আমাকে পড়তে হবে একবার, অর্থাৎ তুমি যখন ইংলিশের একটা টপিকের উপর একাডেমিক টু অ্যাডমিশন কোর্স থেকে একটা সিঙ্গেল ক্লাস করছো, তোমার ওই টপিকটা ওখান থেকেই ক্লোজ। সেকেন্ড টাইম তখনও তোমাকে ক্লাসটা করতে হবে না, বাট তোমাকে যেটা করতে হবে, তোমাকে প্র্যাকটিস করে যাইতে হবে। দেখো তোমার এখানে ল্যাঙ্গুইস্টিক কোনো স্কিল, এখানে লিঙ্গুইস্টিক স্কিল কখনো চেক করা হচ্ছে না, যে তুমি কত ভালো ভোকাবুলারি, তোমার কত ভালো প্রোনাউন্সিয়েশন, তোমার কত ভালো তুমি কথা বলতে পারো। তোমাকে চেক করা হচ্ছে যে তুমি লিখিত ইংলিশে কতটুকু ভালো, কতটুকু তুমি সেট অফ কোশ্চেন সলভ করতে পারো। সো তুমি যদি সেট অফ কোশ্চেন্সগুলোই বারবার প্র্যাকটিস করো, ইংলিশ তোমার অলরেডি 90% কেসে ডান। যারা ইংলিশে ভালো, মেজরিটি স্টুডেন্ট যারা 90 আপ পায়, তারা কেউ স্পোকেন ইংলিশে মেজরিটি কেসেই ভালো না। তারা ভালো যে ওই সেট অফ কোশ্চেন্স তারা ভালো অ্যান্সার করতে পারে। তোমার যদি বিলিভ না হয়, তোমার ক্লাসের এক রোলটাকে ক্লাসের সামনে দাঁড় করায় 1 মিনিট ইংলিশে কথা বলতে দিবা, পারবে না, মেজরিটি কেসে পারবে না। এরপরে আসো ইংলিশের এইচএসসির যে সিক্রেটটা, যেটা একদম একটা ওপেন সিক্রেট, স্টিল আমরা পারি না। দেখো ইংলিশের যদি কেউ বিগত বেশি না 4-5 বছরের যে কয়টা বোর্ড আছে, ধরে নাও 7-8টা বোর্ড আছে, 7-8টা বোর্ডের 4-5 বছরের কোশ্চেন যদি কেউ সলভ করে, তাহলে প্রতি বোর্ডে 35টা করে কোশ্চেন হয়। ধরে নাও বোর্ড যদি 10টা হয়, 350 সেট অফ মডেল টেস্ট, মোটামুটি মডেল টেস্ট আসবে 200 প্লাস। যদি কেউ 200 প্লাস মডেল টেস্ট ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টে দেয়, আমি চ্যালেঞ্জ করতেছি তার জন্য ইংলিশে একটা সিঙ্গেল নতুন কোশ্চেন থাকবে না। একদম ওপেন চ্যালেঞ্জ, একটা সিঙ্গেল নতুন কোশ্চেন থাকবে না। সে ইচ অ্যান্ড এভরি ডিফারেন্ট রুলের এক্সাম্পল করছে, সে প্রত্যেকটা রিঅ্যারেঞ্জ করে ফেলবে, সে প্রত্যেকটা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ করবে, তার প্রত্যেকটা ফ্লোচার্ট করা থাকবে। ইভেন তার সিন কম্প্রিহেনশনের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলোর তার অ্যান্সার কাইন্ড অফ মুখস্থ হয়ে যাবে। সো ইংলিশের টিচাররা মেজরিটি অফ দ্য টাইম বোর্ড ঘাটাঘাটি করে এই স্যারের কোশ্চেন ওই করে, ওইটা একটা তুলে, ওখান থেকে একটা তুলে। ইংলিশে খুব কম কোশ্চেন আছে যেগুলো একদম ইউনিকলি নতুন করে ক্রিয়েটেড। মেজরিটি অফ দ্য টাইম ওল্ড কোশ্চেন কোনো একটা কান্ট্রি থেকে তুলে নিয়ে আসছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো তোমাকে এখন যেটা করতে হবে, এই প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করতে হবে। এখন এই প্রিভিয়াস কোশ্চেন কোথায় পাবা? তোমার কাছে কি 5-10 বছরের বোর্ডের কোশ্চেন খুঁজে বেড়ানোর টাইম আছে? উত্তর হলো না। হাউ অ্যাবাউট তুমি আমাদের এই বইটা দেখো, এটাকে আমরা বলি কম্বাইন্ড ইংলিশ। তুমি এখানে দেখতে পাবা একটানা 50-60টা রিঅ্যারেঞ্জ, একটানা 50-60টা উইথ ক্লুজ, একটানা 50-60টার আমাদের সামারি, কবিতার ব্যাখ্যা, একটানা কয়েকটা উইদাউট ক্লুজ। মানে এরকম করে একটানা যে কয়টা দেওয়া আছে না, এগুলো হলো বিগত সেই 5 বছরের সবগুলা বোর্ডের বোর্ড কোশ্চেনগুলা। তুমি সিরিয়ালি একটা আইটেম কিভাবে করবা সেটা লেখা আছে, তার পরবর্তীতে ওই আইটেমের আন্ডারে বিগত বছরের বোর্ডের সবগুলো কোশ্চেন দেওয়া আছে। তোমার যেমন প্র্যাকটিসও হয়ে যাবে, বোর্ডের কোশ্চেনও সলভ হয়ে যাবে, এবং তুমি সলভ করতেছো আইটেম ওয়াইজ। অর্থাৎ তোমার আজকে মনে হলো যে আমি ভাইয়া একটা মডেল টেস্টে তো 20টা কোশ্চেন অ্যান্সার করা লাগে, 20 টাইপের। তোমার মনে হলো না আজকে আমি শুধু রিঅ্যারেঞ্জ করবো 10টা, তুমি এক সিরিয়াল রিঅ্যারেঞ্জ করবা। তোমার মনে হলো যে না আমি সিন কম্বিনেশন করবো 5টা, এক সিরিয়ালে সিন কম্বিনেশন পাবা। তোমার প্রত্যেকটা আইটেম এক সিরিয়ালে দেওয়া আছে। সো আমি পার্সোনালি ছোটোবেলায় এরকম একটা বই খুঁজতেছিলাম, আমি পাই নাই, বাট এখন আমি পাচ্ছি। এটাও কিন্তু আমাদের ইয়ার এন্ড সেল ক্যাম্পেইনে 30% পর্যন্ত ডিসকাউন্টে আছে। সো একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের সাথে তুমি অবশ্যই কম্বাইন্ড ইংলিশ বইটা কিনে রাখতে পারো, টেবিলে থাকবে, তুমি সলভ করে দেখো। তুমি কলেজের একটা পরীক্ষা দিলে বুঝতে পারবে যে এই বইটা থেকে কি পরিমাণে কমন আসে। আমাদের প্ল্যানটা অলওয়েজ সেমই থাকে, তোমাকে কমন দেওয়া। এরপরে আসো, চলো আমরা রাইটিং এর ক্ষেত্রে যারা 90 প্লাস পাচ্ছে তাদের কয়েকটা সিক্রেট জানি।
প্রথম সিক্রেট যে তুমি কেন প্যারাগ্রাফ লিখলে পাও 6, তোমার বন্ধু কেন পায় 8। খুব সিম্পল হিসাব হলো, সে অবশ্যই এটা লেখে নাই দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস। এটা বিগত 15 বছর ধরে টিচাররা 1 লাখ স্টুডেন্টের খাতায় পড়ছে। তোমার খাতায় এটার জন্য 8 দিবে না। তারা মেজরিটি অফ দ্য টাইম কোনো সিন কম্প্রিহেনশনের কোশ্চেনের অ্যান্সার প্যাসেজ থেকে হুবহু তুলে না, তারা নিজেদের ভাষায় লেখে। অর্থাৎ তাকে এম ইন লাইফ লিখতে দিলে সে ডাক্তার টিচার না লেখে হলো সে একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হইতে চায়, সে একজন বিজনেসম্যান হইতে চায়, হি ওয়ান্টস টু বি এ পলিটিশিয়ান, এনিথিং গোস। সে একটা ইউনিক কোন একটা রাইটিং করে, অর্থাৎ তার লেখা যেটা হয় সে ইউনিক রাইটিং করে এবং নিজের ভাষায় করে। এখন মেজরিটি মানুষজন, ভাইয়া আমি তো নিজের ভাষায় লিখতেই পারি না, ভাইয়া আমার তো মানে যা মুখস্থ ওডিও লিখতে পারি না। এটার মূল রিজন হলো, ভাইয়া তুমি তো প্র্যাকটিস করো না। তুমি কয়দিন প্র্যাকটিস করছো, কয়দিন একটা রাইটিং লেখার চেষ্টা করছো নিজের থেকে একটা প্যারাগ্রাফ, মেজরিটি অফ দ্য টাইম তুমি ট্রাই করো নাই, ঠিক আছে? সো ট্রাই করবা, ভুল ধরবা, দেন ঠিক করবা, দেখবা ডে বাই ডে রাইটিং বেটার হচ্ছে। এরপরে আসো, সেটা হলো তাদের স্পেলিং মিস্টেক কম হয়। টিচাররা ইংলিশের হলো শকুনের মতো, চিলের মতো, এক নজরে যে কয়টা স্পেলিং মিস্টেক আছে সবগুলা দেখতে পায় এবং সবগুলোতে এক এক করে কাটে। 4টা স্পেলিং মিস্টেক হলে 4 এমনি গুণ, যত ভালো লেখো না কেন। 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হলো সৌন্দর্য, মানে হলো বিউটি। তো আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তোমার খাতার মধ্যে তুমি মনে করো এই যে আমি এটা কাটাকাটি করবো, তো এইরকম করে গুলটি বানায় দিছি, হ্যাঁ, এটা টিচার পছন্দ করবে নাকি জাস্ট স্ট্রেট আউট এক লাইনে কাটা দিলাম, দিস লুকস বেটার। এবং মেজরিটি অফ দ্য টাইম কাটাকাটি যত কম করবা, ইংলিশের প্যারাগ্রাফ লেখার কিছু নিয়ম আছে, অ্যাপ্লিকেশন লেখার নিয়ম আছে, লেটার লেখার নিয়ম আছে, নিয়ম মানে লিখবা, দেখবা টিচার নাম্বার বড় দিচ্ছে, ভালো দিচ্ছে। ইংলিশ সবসময় সাইজ বড় লিখলেই যে নাম্বার দেবে এমন না, টিচাররা খুঁজে সুন্দর, কারেক্ট এবং ইউনিক। এই 3টা পয়েন্ট যার মধ্যে আছে সে রাইটিংয়ে 80% 70% মার্কস পাবে এমনি। তোমাদের মেজরিটির নাম্বার কাটাই যাওয়া শুরু হয় রাইটিং থেকে। যে প্রত্যেকটা রাইটিংয়ে যদি 2 করে কাটে, 5টা রাইটিং আইটেমে 10 মার্কে এমনি গুণ, তাহলে করতে প্লাস আসে। এরপরে লাস্ট পয়েন্ট, সেটা হলো যে ভাইয়া লাস্ট মোমেন্টে যদি আমি ইংলিশ প্রিপারেশন নিতে চাই, না ভাই আমি আপনার কথা শুনি না, আমি আপনার কথা সব শোনার পরে একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা এখনো কিনি নাই, ধরে নিলাম তুমি কিনো নাই, তুমি 14 জায়গায় মুখ মারা বেড়াচ্ছ, তারপর তুমি আমার কথা শুনো, ইংলিশ শুরু থেকে একটু করে পড়ো নাই, দিনে আমি বসি কিন্তু 1 থেকে 2 ঘন্টা বললেই মোর দিন ইনাফ। সো তুমি সেই টাইমটাও পাও নাই, তোমার এখন সামনে একদম পরীক্ষা চলে আসছে, এখন ভাই একটা প্রোটোকল দেন আমাকে যে আমি কি করব। আমি তোমাকে যেটা বলবো, সিম্পলি যেটা করবা, পার ডে 1 মডেল টেস্ট, অর্থাৎ প্রতিদিন ইংলিশ ফার্স্ট পেপারের একটা মডেল টেস্ট এবং সেকেন্ড পেপারের একটা করে মডেল টেস্ট, যে কয়দিন পরীক্ষা তোমার বাকি আছে ততদিনই দেওয়ার চেষ্টা করবা। যদি কম সময় থাকে তিনি 2-3টা করে মডেল টেস্ট দিতে পারো। এইটাই হলো লাস্ট মোমেন্টে প্রিপারেশনের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি। এবং সেক্ষেত্রে যদি তোমার মনে হয় যে ভাই কোন সিন কম্প্রিহেনশনগুলো ইম্পর্টেন্ট, তাহলে সেটার জন্য তুমি বিগত বছরের বোর্ডের কোশ্চেন দেখতে পারো, বা সাজেশন বই আছে, এইচএসসি সাজেশন, কিউএনএসসি সাজেশন সহ অনেক সাজেশন বই আছে, সেখান থেকে তুমি জাস্ট সিম্পলি দেখবে যে কোন কোন সিন কম্প্রিহেনশনগুলো ইম্পর্টেন্ট। মেজরিটি অফ দ্য কেসে তুমি সিম্পল প্র্যাকটিসটা যদি পরীক্ষার আগে করে যাও, তাও দেখবা অনেক ক্ষেত্রে তোমার প্লাস পর্যন্ত চলে আসছে, পাস ইনশাল্লাহ করে যাবা। বাট মেজরিটি মানুষজন তোমরা পরীক্ষার আগের রাতে পড়ো, ওরকম যেগুলা জায়গা পড়ার আমি বললাম সেগুলাও পড়ে যাও না, পরীক্ষার হলে ভুজুং ভাজাং দিয়ে আসো, ভাবো যে ইংলিশে তো পাস করাই দিবে, পাস কিন্তু এখন আর করাচ্ছে না। তাই যা যা বললাম লাইন বাই লাইন ফলো করার চেষ্টা করিও। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স এবং কম্বাইন্ড ইংলিশ বইয়ের লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।